হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। বার চার্টের গত দুইটা ভিডিওতে আমি এক্সপ্লেন করার চেষ্টা করছি যদি টাইমলাইন ফিক্সড থাকে, অর্থাৎ ফিক্সড টাইমলাইনের ক্ষেত্রে দুইটা বার হোক অথবা দুইটা বারের বেশি হোক কীভাবে কোয়েশ্চেন আনসার করতে হবে। আই হোপ যে ওই ভিডিওগুলো থেকে তোমাদের এই বিষয়টা পরিষ্কার হয়ে গেছে। বাকি ছিল শুধুমাত্র যদি টাইমলাইন ফিক্সড থাকে না, অর্থাৎ চেঞ্জেবল টাইমলাইন থাকে, সেই ক্ষেত্রে বার চার্টটা আমরা কীভাবে আনসার করব। নাও তেমন একটা বেশি ডিফারেন্স নাই ওইখানে, বাট অল্প স্বল্প যা ডিফারেন্স আছে সেগুলো হচ্ছে দেখিয়ে দেওয়া এবং তোমাদের আনসারের অ্যাপ্রোচটা কেমন হওয়া উচিত সেটা এক্সপ্লেন করাই হচ্ছে আমার আজকের ভিডিওর উদ্দেশ্য। সো আর কথা বলে লাভ নাই, লেটস বিগিন। নাও ফিক্সড টাইমলাইন আর চেঞ্জেবল টাইমলাইনের মধ্যে পার্থক্যটা হচ্ছে ল্যাঙ্গুয়েজে, অর্থাৎ কোন ধরনের ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করব। আমি গত ভিডিওগুলোতে এই বিষয়ে কথা বলছি যে দুই ধরনের ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করি, অলরাইট, একটা একটা করে। সো যদি ফিক্সড থাকে তখন আমরা কী করতাম, একটা রিক্যাপ দিয়ে দিই, তাই না? যদি ফিক্সড টাইমলাইন থাকতো তখন সামারিতে আমরা কী লিখতাম মনে আছে? ল্যাঙ্গুয়েজ অফ কম্পারিজন, যার মানে হচ্ছে হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট। মনে পড়তেছে? গত ভিডিওতে এগুলো ছিল। আর বডি প্যারাগ্রাফে কি লিখতাম আমরা? কোনো কিছু কি মনে পড়ে? বডি প্যারাগ্রাফেও আমাদের ল্যাঙ্গুয়েজের কোনো চেঞ্জ ছিল না, আমরা ল্যাঙ্গুয়েজ অফ কম্পারিজনই ব্যবহার করছি। কেন ল্যাঙ্গুয়েজ অফ কম্পারিজন ব্যবহার করতে হয়েছে এটা আমি ভালো করে বুঝেছিলাম যে ফিক্সড টাইমলাইনে কী থাকে, হয়তো একটা সাল থাকে, রাইট? একটা সাল দেওয়া থাকে অথবা কোনো সাল দেওয়া থাকে না। আমি কি বলতে পারছি? হয়তো একটা সাল দেওয়া থাকবে অথবা কোনো সাল দেওয়া থাকবে না। এখন যদি একটা সাল দেওয়া থাকে তো এক্ষেত্রে কি আমাদের বলার কোনো সুযোগ আছে যে বিষয়টা কোনো একটা জিনিস বাড়তেছে বা কমতেছে, এরকম বলার কি কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই, কারণ সময় তো একটা দেওয়া মাত্র। আর যদি কোনো সময় দেওয়া থাকেই না তখন তো আর এই যে বাড়ছে কমছে এগুলো বলার কোনো প্রশ্নই আসে না। সো এজন্য যদি টাইমলাইন ফিক্সড থাকে, যেটা আমি বলছিলাম যে ইটস জাস্ট কমন সেন্স, যদি টাইমলাইন ফিক্সড থাকে তখন আমাদের এই যে ল্যাঙ্গুয়েজ অফ চেঞ্জটা ইউজ করার সুযোগ নেই, আমাদেরকে ল্যাঙ্গুয়েজ অফ কম্পারিজন ইউজ করতে হবে, অর্থাৎ কোনটা কত ছিল, রাইট? কোনটা বেশি ছিল, কোনটা কম ছিল, এইভাবেই বলতে হবে। কিন্তু যখনই আমাদেরকে একের বেশি টাইমলাইন দিয়ে দিবে, অর্থাৎ চেঞ্জেবল, সরি একবারে লেজে গুবরে লাগাই দিছে এটারে, চেঞ্জেবল টাইমলাইন যদি থাকে, অর্থাৎ এখানে কি থাকবে, একের বেশি সাল দেওয়া থাকবে, তাই তো? একের বেশি সাল দেওয়া থাকবে। তো এক্ষেত্রে আমাদেরকে একটা সুযোগ দিছে এখানে, উই ক্যান ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ চেঞ্জ, উই ক্যান সে ইট সামথিং ইনক্রিজড অর সামথিং ডিক্রিজড, ঠিক যেমনটা আমরা লাইন গ্রাফে বলছিলাম, মনে পড়তেছে? ওকে, বাট এক্ষেত্রেও যদি টাইমলাইন হচ্ছে চেঞ্জেবল থাকে সেখানেও আমাদেরকে কিছু নিয়ম মেনে চলতে হবে। যেমন একটা হচ্ছে কি, সামারিতে আমরা ঠিকই ল্যাঙ্গুয়েজ অফ চেঞ্জই ব্যবহার করব, ল্যাঙ্গুয়েজ অফ চেঞ্জ। সামারিতে আমরা আর বাড়ছে কমছে এটা বলার দরকার নাই। ওকে, দেয়ার আর এক্সেপশনস, আমি এক্সেপশনটাও বলে দেবো, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। বাট নর্মালি ইউসি আমি কী করতে চাচ্ছি মনে আছে তো? সরি, চেঞ্জ না, সরি কম্পারিজন। আমি একটা জেনেরিক একটা স্ট্রাকচার দিতে চাচ্ছি তোমাদেরকে, রাইট? যেটা তুমি সব বার চার্টের ক্ষেত্রে ইউজ করতে পারো। ওকে, এবং যেহেতু আমি আরও আগেও অনেকবার বলছি, আবার আমি আই উইল রিপিট মাইসেলফ, যে আমার ভিডিওগুলোর ফোকাস থাকে হচ্ছে এভারেজ স্টুডেন্টদের জন্য, অলরাইট? সো তোমাদেরকে যদি আমি একবার এক এক জিনিস বলি তখন ইউ গাইজ উইল গেট কনফিউজড। সো দ্যাটস ওয়াই আমি একটা জেনারিক একটা স্ট্রাকচার তৈরি করার চেষ্টা করতেছি। আই হোপ ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড। এক্সেপশনটা অবশ্যই আমি বলে দিব, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট।
নাও সামারিতে আমরা কী করবো, টাইমলাইন হচ্ছে ফিক্সড থাকুক আর চেঞ্জেবল থাকুক, আমরা ল্যাঙ্গুয়েজ অফ কম্পারিজন ব্যবহার করব। অর্থাৎ আমরা সামারিতে কোনটা হাইয়েস্ট ছিল আর কোনটা লোয়েস্ট ছিল সেটাই বলবো, কারেক্ট? হাইয়েস্ট আর হচ্ছে লোয়েস্ট, এগুলো চেঞ্জ হবে শুধু বডি প্যারাগ্রাফে গিয়ে। দুইটা বডি প্যারাগ্রাফেই আমরা ল্যাঙ্গুয়েজ অফ চেঞ্জ ব্যবহার করব। ল্যাঙ্গুয়েজ অফ চেঞ্জ মানে বুঝতে পারতেছ তো? ইনক্রিজ আর ডিক্রিজ, ইনক্রিজ আর বোঝানোর জন্য শুধু ইনক্রিজ আর ডিক্রিজ। সরি, এই তাড়াহুড়ো করতে গেলে এই ভুলগুলো হয়। তো চেঞ্জেবল টাইমলাইনের ক্ষেত্রে আমরা সামারিতে তো ঠিকই থাকবে, বডি প্যারাগ্রাফে গিয়ে আমরা এই যে কোনটা কত ছিল শুধুমাত্র এটা বললে হচ্ছে না, বিষয়টা বাড়লো নাকি কমলো এইটাও মেনশন করতে হবে। আই হোপ ইউ গেট আন্ডারস্ট্যান্ড। যথারীতি বারগ্রাফের ক্ষেত্রে আমাদের প্যারাগ্রাফ হবে 4টা: ইন্ট্রোডাকশন, সামারি, বডি 1 আর হচ্ছে কি বডি 2। তো নিয়ম তেমন একটা চেঞ্জ নেই। ইন্ট্রোডাকশনে আমরা ভয়েস চেঞ্জই ব্যবহার করব। কিসের ভয়েস চেঞ্জ মনে আছে তো? কোয়েশন স্টেটমেন্টের ভয়েস চেঞ্জ, নাইস। আর সামারিতে আমরা শুধু হাইয়েস্ট আর লোয়েস্টই লিখব, হাইয়েস্ট প্লাস লোয়েস্ট, এই দুটো জিনিস মেনশন করব। বডি 1-এ ডিপেন্ড করে যে এখানে বার কয়টা, তাই না? যদি বার 2টা থাকে তাহলে আমরা জানি যে আমরা ক্যাটাগরি ওয়াইজ এটা ডিভাইড করব, মনে আছে তো? আচ্ছা, এখানে বিস্তারিত বলতে হবে, আবার বলে দিই, আর যারা জানো তোমরা এটা স্কিপ করতে পারো। সো যদি 2টা বার থাকে তখন আমরা কি লিখব? ক্যাটাগরি, সিমিলার ক্যাটাগরি, সিমিলার ক্যাটাগরিজ, অলরাইট। বাট যদি 2-এর অধিক বার থাকে তখন 2+ বার্স থাকলে আমরা বারগুলারে ডিভাইড করব। কোন কোন বার মনে আছে তো? ফার্স্ট বার আর হচ্ছে লাস্ট বার। আই হোপ ইউ গাইজ রিমেম্বার দোজ। যদি মনে না থাকে আগের ভিডিওতে চলে যাও, সেখানে ক্লিয়ারলি বলা আছে, দেখলেই তোমাদের মনে পড়ে যাবে। লাস্ট বার বডি প্যারাগ্রাফ 1-এ প্রথম বারটা আর শেষ বারটা। আর বডি প্যারাগ্রাফ 2-এর ক্ষেত্রে কি হবে? যদি 2টা বার থাকে তখন যে ক্যাটাগরিগুলো বাকি থাকবে, সিমিলার ক্যাটাগরি লিখে যে ক্যাটাগরিগুলো বাকি থাকবে, রেস্ট অফ দ্য ক্যাটাগরি, রেস্ট অফ দ্য ক্যাটাগরিজ। আর যদি 2-এর অধিক বার থাকে তখন প্রথমবার আর শেষবার তো আমরা বডি প্যারাগ্রাফ 1-এ লিখে ফেললাম, আর মাঝখানের যে বারগুলো থাকবে সেগুলো হচ্ছে বডি প্যারাগ্রাফ 2-তে। তাহলে এখানে আমাদের থাকবে রেস্ট অফ দ্য বার্স। ওকে, ক্যাটাগরি আর বার কি সেটা যদি তোমরা ভুলে যাও আমি আবার মনে করে দিচ্ছি। লেট মি গো টু দ্য কোয়েশন। এই যে কালারফুল জিনিসগুলো এগুলো হচ্ছে বার, যেগুলো লম্বা লম্বা লাঠির মতো, অলরাইট। তো এখানে কয়টা বার আছে? কয়টা বলতে অ্যাকচুয়ালি টোটাল বার সংখ্যা গুনতে শুরু করে দিও না, কয় ধরনের বার আছে এখানে? অ্যাকচুয়ালি 4 ধরনের বার আছে, লাল, নীল, ইয়েলো এবং এটাকে কি বলবো, লাল, নীল, অরেঞ্জ বলবো। ওকে, আমি এত কালার সম্পর্কে এত বিশেষজ্ঞ নই। তাহলে 4 ধরনের বার আছে, অলরাইট। তাহলে কোন ক্যাটাগরিতে এটা পড়লো? এটা পড়লো হচ্ছে এই যে মোর দেন 2 বার্সের ক্ষেত্রে, তাই না? মোর দেন 2 বার্সের ক্ষেত্রে তখন বডি 1-এ আমরা প্রথম বার এবং শেষ বারটা লিখবো, যার মানে হচ্ছে বডি 1-এ আমরা লিখবো এইটা লালটা কি ইন্ডিয়া আর এই অরেঞ্জটা হচ্ছে ইউনাইটেড স্টেটস, বুঝতে পারলাম? আর যদি 2টা বার থাকতো তখন ক্যাটাগরিগুলো যে নিচে যে এখানে নিচে ক্যাটাগরি দেওয়া নাই, এখানে সাউথ দেওয়া আছে, বাট 2টা বার থাকলে যদি ক্যাটাগরি থাকতো তখন ক্যাটাগরি আমরা ডিভাইড করতাম। তবে একটা বিষয় আমি তোমাদেরকে মনে রাখতে বলছিলাম, খুবই ইম্পর্ট্যান্ট, যে নেভার ডিভাইড দ্য ইয়ার্স। কোনো সময় সালগুলার ডিভাইড করবে না, অর্থাৎ এরকম যেন না হয় যে তুমি এখানে কয়টা সাল দেওয়া আছে, 1985, 1990, 1995, 2000 আছে না? তো এরকম যেন না হয় যে 1985 আর 1990 এর সবগুলা বডি 1 লিখছো আর 1995 আর 2000 সালের সবগুলা বডি 2 তে লিখছো, এরকম করবা না। সালগুলারে ডিভাইড করবা না, তখন কম্পারিজনটা কমপ্লিট হয় না। আন্ডারস্টুড? 2টা বারের ক্ষেত্রে
যদি যদিও এরকম হয় যে নিচে সাল দেওয়া থাকে, তো আমি তো বলছিলাম যে 2টা বার দেওয়া থাকলে ক্যাটাগরি ডিভাইড করতে হবে। আচ্ছা, আমি তোমাদেরকে হচ্ছে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, দাঁড়াও। অলরাইট, বিষয়টা খেয়াল করো, এখানে কয় ধরনের বার আছে? 2টা। একটা হচ্ছে কি ফ্রান্স, আর একটা হচ্ছে ইউকে, আর নিচে দেওয়া আছে কি ক্যাটাগরিজ। তাহলে এইখানে যদি বডি প্যারাগ্রাফ ডিভাইড করতে হয়, আমরা কি বললাম, 2টা বার থাকলে ক্যাটাগরিগুলো ডিভাইড করতে হবে, তাই তো? এবং এই এক্স্যাক্টলি এই কোয়েশ্চনটা আমি সলভ করছিলাম বার চার্ট পার্ট 1-এ। তো এখানে আমরা কি করছি, মিল খুঁজে পাইলাম, দেখলাম যে কার্স, বুকস এবং ক্যামেরাস এই 3টা ক্যাটাগরিতে ইউকে বেশি স্পেন্ড করছে। এজন্য এই 3টা ক্যাটাগরির, অর্থাৎ কার এখানে ফ্রান্স এবং ইউকে কত স্পেন্ড করছিল, বুকস এখানে ফ্রান্স এবং ইউকে কত স্পেন্ড করছিল, ক্যামেরা ফ্রান্স এবং ইউকে কত স্পেন্ড করছিল, এই 3টা ক্যাটাগরি আমরা বডি 1-এ লিখছি। আর কম্পিউটার্স, বাকি যেগুলো অর্থাৎ কম্পিউটার্স এবং পারফিউম, যেগুলোতে ফ্রান্সের স্পেন্ডিংটা বেশি ছিল, এই 2টা আমরা বডি প্যারাগ্রাফ 2-তে লিখছি। ফেয়ার এনাফ, এখানে কোনো ঝামেলা নাই। কিন্তু ঝামেলাটা বেঁধে যাবে, এখানে হচ্ছে ফিক্সড টাইমলাইন ছিল শুধুমাত্র 2010। ঝামেলাটা বেঁধে যাবে যখন 2টা বারে টাইমলাইন হচ্ছে ফিক্সড থাকবে না। এইখানটা দেখো, এই কোয়েশনটার ক্ষেত্রে এখানে কয়টা সাল দেওয়া আছে? 1, 2, 3, 4, 5টা, 1992, 94, 96, 98 আর 2000 সাল। এখন আমি তো বলছিলাম যে বার চার্টে 2টা বার থাকলে ক্যাটাগরিগুলো ডিভাইড করতে হবে। এখানে তো ক্যাটাগরি দেওয়া নেই, এখানে ক্যাটাগরির জায়গায় সাল দেওয়া আছে। তাহলে কি তোমরা এই যে কিছু সাল হচ্ছে বডি 1 আর কিছু সাল বডি 2-তে লিখবা? না, সেটাও লেখা যাবে না। কারণ আমি কি বলছি, যে নেভার ডিভাইড দ্য ইয়ার্স, এই সালগুলো ডিভাইড করবা না, এরকম যেন না হয় কিছু সাল, কয়েকটা সাল বডি 1-এ লিখছো আর কয়েকটা সাল বডি 2-তে লিখছো। তখন কি, তখন একমাত্র এক্সেপশন হয়েছে, তুমি এখানে একটা বার, অর্থাৎ এই যে প্রথম বারটা কি আইটি ইন্ডাস্ট্রি, এটারে বডি 1-এ লেখো, যেটা 1992 কত ছিল, তারপর বাড়ছে, তারপর কমছে, তারপর বাড়ছে, তারপর বাড়ছে, এটা বডি 1-এ লিখো। আর সার্ভিস ইন্ডাস্ট্রি, অর্থাৎ এটা কি ভায়োলেট কালার যেটা আছে, এটারে বডি 2-তে লেখো, অর্থাৎ এটা 1992 কত ছিল, তারপর বাড়ছে, তারপর বাড়ছে, তারপর বাড়ছে, তারপর বাড়ছে। বুঝা গেছে? সো যদি ফিক্সড থাকে তখন অবশ্যই আমরা ক্যাটাগরিগুলো ডিভাইড করব মিল দেখে। কিন্তু যদি একের বেশি সাল দেওয়া থাকে, অর্থাৎ ক্যাটাগরির জায়গায় সাল দেওয়া থাকে, তখন আর সালগুলোর আমরা ডিভাইড করবো না, তখন একটা বার বডি 1-এ আর আরেকটা বার বডি 2-তে। আই হোপ ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড। এরকম কোয়েশন আমি এখন সলভ করিনি, বাট নেক্সট টাইম আমি চেষ্টা করবো যে এই ধরনের কোয়েশনগুলো সলভ করা যায় কিনা, তখন বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। বাট আপাতত এইটা শুধু জেনে রাখো। অলরাইট, নাইস। সো আমরা আর কথা বাড়াবো না, আমরা ইন্ট্রোডাকশনের দিকে চলে যাবো। ইন্ট্রোডাকশন কীভাবে লিখতে হয়? ভয়েস চেঞ্জ করে, তাই তো? তো ভয়েস চেঞ্জ করার জন্য প্রথমে আমাদের বার্ব খুঁজে বাইর করতে হবে। এখানে শোজ বার্বটা ব্যবহার করছে, আমি বললাম শোজ থাকবে, গিভস থাকবে অথবা কম্পেয়ার্স থাকবে। তো এখানে শোজ ব্যবহার করছে, তাহলে শোজের আগের অংশটা হচ্ছে, সরি, পরের অংশটা হচ্ছে অবজেক্ট। তো যেহেতু আমরা ভয়েস চেঞ্জ করবো, আমরা পরের অংশটা লিখে ফেলবো, অবজেক্টটা লিখে ফেলবো। দ্য অ্যামাউন্ট অফ এনার্জি জেনারেটেড বাই উইন্ড ইন 4 কান্ট্রিজ, এটারে যতটুকু সম্ভব হয় চেঞ্জ করে লেখার চেষ্টা করবো, যতটুকু সম্ভব হয়। অলরাইট, সো যাই আমরা ইন্ট্রোডাকশনটা লেখা শুরু করে দিই। এখানে কী লেখা ছিল? সরি, দ্য অ্যামাউন্ট অফ এনার্জি জেনারেটেড, এনার্জি জেনারেট করা যায়, প্রডিউসও করা যায়। তো আমরা জেনারেটের জায়গায় প্রডিউস শব্দটা ব্যবহার করতে পারি, অ্যামাউন্ট অফ এনার্জির জায়গায় শুধু এনার্জি ব্যবহার করতে পারি, একটু চেঞ্জ করার জন্য। তাহলে দ্য অ্যামাউন্ট অফ এনার্জি জেনারেটেডের জায়গায় আমরা লিখব কি, দ্য এনার্জি প্রোডাকশন, মানে কতটুকু প্রডিউস করা হয়েছে, দ্য এনার্জি প্রোডাকশন বাই উইন্ড, ওকে, দ্য এনার্জি প্রোডাকশন বাই উইন্ড। তারপর কি লিখছে? ইন 4 কান্ট্রিজ। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি বলছিলাম যে কোয়েশনে যদি থাকে 4 কান্ট্রিজ 4 প্লেসেস, সেক্ষেত্রে আমরা কি লিখবো? কান্ট্রিগুলোর নাম লিখে দিব। এখানে কান্ট্রিগুলো কী কী নাম দেওয়া আছে, আমরা যদি গ্রাফটার দিকে তাকাই তাহলে দেখবো 4টা কান্ট্রির নাম বলতে এখানে ইন্ডিয়া, ডেনমার্ক, জার্মানি আর ইউনাইটেড স্টেটস বলা হয়। তাহলে আমরা লিখি ইন্ডিয়া, এখানে এমটা বেশি হয়ে গেছে, ইন ইন্ডিয়া, তারপর হচ্ছে ডেনমার্ক, তারপর হচ্ছে জার্মানি, অ্যান্ড সরি, আমার টাইপিং আরও বেটার করতে হবে, রাইট? আই উইল ওয়ার্ক অন দ্যাট, ডোন্ট ওয়ারি। অ্যান্ড ইউনাইটেড স্টেটস, okay. So the energy production by wind in India, Denmark, Germany and United States, তারপর কি আছে?
ইন 4 কান্ট্রিজ ফ্রম 1985 টু 2000। তাহলে কোয়েশ্চনে যদি ফ্রম টু দেওয়া থাকে আমরা আনসার লেখার সময় বিটুইন অ্যান্ড লিখব। মনে আছে তো? বিটুইন 1985 অ্যান্ড 2000 আমাদের অবজেক্ট লেখা হয়ে গেছে। এখন আমাদের একটা বি ভার্ব লিখতে হবে। বি ভার্বের ক্ষেত্রে আমি বলছিলাম ইজ অথবা আর হবে, সিঙ্গুলার হইলে ইজ, প্লুরাল হইলে আর। তো আমরা কিভাবে বুঝবো এত বড় অবজেক্টটা সিঙ্গুলার কি প্লুরাল? আমি বলছিলাম অবজেক্টের প্রথম প্রিপোজিশনের আগের শব্দটা আমরা যদি পড়া শুরু করি, এনার্জি প্রোডাকশন বাই, তাহলে বাইটা হচ্ছে প্রথম প্রিপোজিশন, রাইট? আর এর আগের শব্দ হচ্ছে কি? প্রোডাকশন। তাহলে এই শব্দটা যদি প্লুরাল হয় তাহলে পুরো সেন্টেন্সটা প্লুরাল, এই শব্দটা যদি সিঙ্গুলার হয় পুরো সেন্টেন্সটা সিঙ্গুলার। এখন যেহেতু প্রোডাকশন বলছে, কোনো এস অথবা ইএস যুক্ত হয়নি, তাই আমরা এটা সিঙ্গুলার ধরে নেব এবং ইজ ব্যবহার করব। অলরাইট? এবং এখন ভার্বের পাস্ট পার্টিসিপল শো দেওয়া আছে, তুমি শোন লিখতে পারো, কিন্তু আমি বারগ্রাফের ক্ষেত্রে কম্পেয়ার শব্দটা লেখা বেশি কমফোর্টেবল ফিল করি, কারণ আমার কাছে মনে হয় যে বারগ্রাফে অ্যাকচুয়ালি খুব সুন্দর করে কম্প্যারিজনটা করা হয়। তো আমি লিখবো কম্পেয়ার্ড। The energy production by wind in India, Denmark, Germany and United States. ওহো, এখানে দা দিতে হবে, সরি। The United States, আর ইউটা বড় হাতে দিয়ে দিও, আমি দিয়ে দিই। United States between 1985 and 2000 is compared, right? তারপর দেব হচ্ছে বাই, তারপর সাবজেক্ট। সাবজেক্ট এখানে আছে দ্য বার চার্ট বিলো। তো আমি বলছি যদি বার চার্ট থাকে তো আমরা লিখবো দ্য গিভেন বার চার্ট, যদি পাই চার্ট থাকে আমরা লিখবো দ্য গিভেন পাই চার্ট, লাইন গ্রাফ থাকলে দ্য গিভেন লাইন গ্রাফ, অর্থাৎ যেটা দেওয়া আছে দ্য গিভেন বার চার্ট। এটা এতক্ষণে তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়া উচিত এতগুলো ভিডিও দেখার পরে। দ্যাটস এ ভেরি বিউটিফুল ইন্ট্রোডাকশন। নাও ওভারঅলে আমরা হাইয়েস্ট পয়েন্টস লিখবো এবং লোয়েস্ট পয়েন্টস লিখবো, বাট প্রত্যেকটা বারের হাইয়েস্ট পয়েন্ট এবং প্রত্যেকটা বারের লোয়েস্ট পয়েন্ট। তো প্রথমে হচ্ছে আমরা দেখে নেই বার কোনটা কোনটা আছে এবং তাদের হাইয়েস্ট পয়েন্টটা কোন জায়গায়। যেমন লালটা হচ্ছে ইন্ডিয়া, ইন্ডিয়ার হাইয়েস্ট পয়েন্টটা হচ্ছে 2000 সালে। আর ডেনমার্ক হচ্ছে ব্লু, হাইয়েস্ট পয়েন্টটা হচ্ছে 2000 সালে। জার্মানি হচ্ছে ইয়েলো, হাইয়েস্ট পয়েন্টটা হচ্ছে 2000 সালে। দেখা গেল এরকম মিল থাকবেই, এই প্রথম তিনটারই হাইয়েস্ট পয়েন্ট হচ্ছে 2000 সাল। তো তোমরা ঘাবড়ে যাবে না যদি হচ্ছে 3টা 4টা 5টা 6টা বার থাকে হাইয়েস্ট পয়েন্ট লেখার ক্ষেত্রে, কানেকশন থাকবে এখানে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। শুধুমাত্র ইউনাইটেড স্টেটসের হচ্ছে 2000 সালে নয়, হাইয়েস্ট পয়েন্ট হচ্ছে 1990-এ। অলরাইট, ওকে। তো অ্যাভারেজ লেখার ক্ষেত্রে আমাদের হচ্ছে যে ট্রেন্ড অথবা মেজর ডিফারেন্স এগুলো নিয়ে মাথা ঘামাইতে হচ্ছে না, মনে আছে তো? আমরা শুধুমাত্র হাইয়েস্ট পয়েন্ট আর লোয়েস্ট পয়েন্টটা লিখে দেবো। বাট ভালো স্কোর করতে হলে কী কী চেঞ্জ করতে হবে, কোন কোন জায়গায় কোন কোন শব্দ চেঞ্জ করতে হবে সেটাও আমি অবশ্যই দেখাই দেবো। বাট লেটস বিগিন উইথ দ্য অ্যাভারেজ ওয়ান ফার্স্ট। তো হাইয়েস্ট পয়েন্ট কিসে, হাইয়েস্ট কী লিখবো আমরা, তাই তো? আমাদের মেইন সাবজেক্টটা কী সেটা বোঝার জন্য আমি বলছিলাম আমরা যাবো টাইটেলে। টাইটেল থেকে যদি বোঝা যায় তাহলে ভালো, যদি বুঝতে পারি না তখন যাবো আমরা কোয়েশ্চনে। এখানে তো টাইটেল নাই, ঝামেলা নাই, আমরা সরাসরি কোয়েশ্চনে চলে যাচ্ছি। বলছে দ্য বার চার্ট শোজ, কী দেখায়, মেইন জিনিসটাই তো দেখাবে, দ্য অ্যামাউন্ট অফ এনার্জি, এনার্জির পরিমাণ। তাহলে আমরা যখন হাইয়েস্ট বলবো, হাইয়েস্ট কি? এনার্জির পরিমাণ। বুঝা গেছে? জেনারেটেড, যেটা জেনারেট করা হয়েছিল বাই উইন্ড। তো এই বিষয়টাকে কীভাবে একটু সুন্দর করে সাজায় লেখা যায়, হ্যাঁ দেখি। ওভারঅল ইট ক্যান বি সিন দ্যাট, তোমরা বলতে পারো যে যারা একেবারে বেশি দুর্বল, তোমরা হচ্ছে একদম মিল রেখে দ্য হাইয়েস্ট লাগায় তারপরে অ্যামাউন্ট অফ এনার্জি জেনারেটেড ইন টাটা ইন 2000 বলতে পারো। বাট একটু চেঞ্জ করি, কারণ এটা ল্যাঙ্গুয়েজটা অকওয়ার্ড হয়ে যাচ্ছে এরকম লিখলে। তো একটু যদি মিলাইয়া লিখতে হয় তাহলে আমাদের হাইয়েস্টটা পরে নিয়ে আসতে হবে, অর্থাৎ আমরা শুরু করতে পারি এইরকমভাবে। ওভারঅল ইট ক্যান বি সিন দ্যাট দ্য এনার্জি প্রোডাকশন ফ্রম উইন্ড, বাই উইন্ড দিতে পারো, ফ্রম উইন্ড ইন কোথায় কোথায়, ইন্ডিয়া, তারপর হচ্ছে ডেনমার্ক, তারপর হচ্ছে জার্মানি। অলরাইট, ওভারঅল ইট ক্যান বি সিন দ্যাট দ্য এনার্জি প্রোডাকশন ফ্রম উইন্ড ইন ইন্ডিয়া, ডেনমার্ক অ্যান্ড জার্মানি, তখন এখানে বলতে পারো ওয়াজ হাইয়েস্ট। কত সালে? ইন 2000। হোয়াইল
এখানে আবার আমরা দ্য এনার্জি প্রোডাকশন ফ্রম উইন্ড এটা লিখবো না, আমরা লিখবো রেফারেন্স লিখবো। আমরা দ্য ফিগার লিখতে পারি, মনে আছে তো, অথবা দ্য নাম্বার লিখতে পারি। while the figure in, এই যে আমি কান্ট্রির আগে ইন লিখছি, এটা কোত্থেকে পাইছি মনে আছে? যদি কনফিউজড হয়ে যাও তোমরা হচ্ছে কোয়েশ্চনে যাবা, গিয়ে দেখবা যে কান্ট্রির আগে কী লিখছে। এই যে 4 কান্ট্রি বলতে ইন্ডিয়া, ডেনমার্ক এগুলো বুঝেছে, এগুলার আগে দেখো ইন দিয়ে দিছে। সো কান্ট্রির আগে প্রিপোজিশন ইন হবে। কেন এটা আমি বারবার মেনশন করি, আমি এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, স্টুডেন্টরা কনফিউজড হয়ে যায় যে ইন লিখবো, অফ লিখবো না কি লিখবো, মানে অবস্থা খারাপ। তো সহজ উপায় হচ্ছে কোয়েশ্চন যেটা দেওয়া থাকবে তুমিও সেটাই দেবা। তো while the figure in the USA was highest in কোথায় 1990, আমি সম্ভবত দেখছিলাম 1990। ওকে, হাইয়েস্ট পয়েন্ট লেখা হয়ে গেছে। এখন আমরা লিখবো লোয়েস্ট পয়েন্টটা। দেখো ইন্ডিয়ার কোন জায়গায় লোয়েস্ট, 1985। ডেনমার্কে কোন জায়গায়, 1985। জার্মানি 1985। ইউনাইটেড স্টেটস 1985। তাহলে সবগুলোই 1985। ইউসি তো মিল থাকবে, এরকম না যে একেবারে তোমাদের হচ্ছে উতাল সমুদ্রে ফেলে দেবো, না না না, এরকম না, তোমরা তো কানেকশন খুঁজে পাবা। however the energy production from wind to wind by wind, এটা আমরা আর লিখতেছি না। the energy production was lowest, ও আচ্ছা সরি, দ্য এনার্জি প্রোডাকশন কোন কোন জায়গায়, ইন সবগুলা। তো আমরা একটা একটা করে না লিখে অল দ্য কান্ট্রি দিয়ে দিই, ইন অল দ্য গিভেন কান্ট্রি যেগুলো দেওয়া আছে। তুমি লিখতে পারো একটা একটা করে, ইন ইন্ডিয়া, ডেনমার্ক, জার্মানি, ইউনাইটেড স্টেটস। তো এরকম লিখলে লেখার মানটা কমে যাবে। ওকে, আমরা দিলাম অল দ্য কান্ট্রি, যেহেতু সোজা বাংলা এখানে, আই মিন সবগুলাতেই হচ্ছে লোয়েস্ট এক জায়গায়, তো অল দ্য কান্ট্রি আমরা লিখবো, সব দেশে। however the energy production is in all the given countries was lowest কোথায়, সরি, in 1985। দ্যাটস ইট। সো যদি আমরা মোটামুটি একটা লিখলে আমরা শুধুমাত্র হাইয়েস্ট পয়েন্ট আর লোয়েস্ট পয়েন্টটা লিখে দিব, এইভাবে আমাদের বেশি প্যারা নিতে হবে না। কিন্তু যদি তুমি বেশি মার্কস চাও, অর্থাৎ সিক্সের চাইতে বেশি, সিক্স পয়েন্টের চাইতে বেশি, তখন আর এরকম লিখলে হচ্ছে না, তখন আমাদেরকে 4টা জিনিস লিখতে হবে, মনে আছে তো? আমি আবার যাই, যদি তুমি ভুলে যাও। সে 4টা জিনিস ছিল লেডিজ অ্যান্ড জেন্টলম্যান। প্রথমে ছিল ট্রেন্ড, তারপরে ছিল হাইয়েস্ট পয়েন্টস, পয়েন্টস সবগুলো বাড়ে, তাই তো? তারপর ছিল লোয়েস্ট পয়েন্টস, আমি জানি তোমাদের এটা মনে আছে, বাট তারপরে একটু রিংটা যাতে বেল করে তোমাদের। আর 4 নাম্বারটা হচ্ছে মেজর ডিফারেন্স। ওকে, এর মধ্যে আমি বলছিলাম যে মেজর ডিফারেন্সটা 2টা বার থাকলে লেখা যায়, খুবই সুইটেবল হয় সেক্ষেত্রে। এবং পাই চার্টের ক্ষেত্রেও তুমি দেখবা লিখতে পারতেছো, যখন 2টা পাই চার্ট থাকবে। টেবিলের ক্ষেত্রেও মাঝে মাঝে লেখা যায়, কিন্তু বার চার্টে যদি 4টা বার থাকে তখন মেজর ডিফারেন্সটা লেখা একটু কনফিউজিং। তো আমি বলছিলাম যে মেজর ডিফারেন্সটা ইগনোর করবো আমরা। তো এইটার আমি হচ্ছে মার্ক করে দিচ্ছি, আমাদের এটা দরকার নাই, যেহেতু আমরা 4টা বার লিখতেছি। উই ডোন্ট নিড দিস ওয়ান। আমরা শুধু ট্রেন্ড, হাইয়েস্ট পয়েন্টস আর লোয়েস্ট পয়েন্টস লিখবো। যাই আমরা বারগ্রাফটাতে গিয়ে দেখি ট্রেন্ডের কী অবস্থা। ওকে, তোমরা যদি খেয়াল করো দেখতে পারবা যে এখানে অ্যাকচুয়ালি 2টা ট্রেন্ড আছে, যেটা আমি দেখছি। প্রথমটা হচ্ছে কি, ইন্ডিয়ার ক্ষেত্রে দেখো লাল গ্রাফটা 1985 থেকে 90-এ বাড়ছে, 95 গিয়ে আরও বাড়ছে, 2000 সালে গিয়েও বাড়ছে। ডেনমার্কেরটাও সেম, এখান থেকে বেড়ে বেড়ে বাড়তেই গেছে। জার্মানিটাও একাধারে বাড়তে গেছে, শুধুমাত্র ইউনাইটেড স্টেটস ছাড়া। তাহলে এটা একটা ট্রেন্ড যে সবগুলো দেশেই এনার্জি প্রোডাকশনের পরিমাণটা বাড়ছে, শুধুমাত্র ইউনাইটেড স্টেটস ছাড়া। এটা একটা ট্রেন্ড। আরেকটা ট্রেন্ড কি যেটা আমার চোখে পড়ছে, সেটা হচ্ছে খেয়াল করলে দেখবা যে 1985-তেও সবচাইতে বেশি এনার্জি জেনারেট করছে ইউএসএ, 1990-এও সবচাইতে বেশি ইউএসএ, 1995-এ শুধুমাত্র 2000 সাল ছাড়া, 2000 সাল হচ্ছে ডেনমার্ক। তাহলে এইটাও একটা ট্রেন্ড যে সবগুলো সালেই ইউএসএ সব থেকে বেশি এনার্জি জেনারেট করছে, আর শুধুমাত্র 2000 সাল
ছাড়া। তো এইগুলোর মধ্যে এই ট্রেনটা আমি প্রথমে লিখব, দুইটা ট্রেনে লিখতে হবে, তোমাকে একটু কষ্ট করতে হবে, রাইট? ইউ সি উই হ্যাভ টু মেনশন দ্য কি ফিচার্স, মেইন ফিচারগুলো লিখতে হবে। তো এই দুইটাই মেইন ফিচার, তো কোনটারে বাদ দেওয়া যাবে না ইফ ইউ আর লুকিং ফর হায়ার পয়েন্টস। তো আমরা দুইটাই লিখবো, বাট প্রথমে হচ্ছে এই জিনিসটা লিখবো যে ইউএসএ হচ্ছে প্রত্যেকটা সালে সবচেয়ে বেশি। কেন লিখবো সেটা আমি একটু পরেই বলতেছি। ওকে, সো আমরা লেখাটা শুরু করি। কেউ লিখবো ওভারঅল ইট ক্যান বি সিন দ্যাট, আমরা বলছিলাম দ্বিতীয় ট্রেন্ডটা লিখবো আগে, তাই তো, যে সবগুলো সালেই ইউএসএ সবচেয়ে বেশি প্রডিউস করছে, শুধুমাত্র 2000 সাল বাদ দিয়ে, যেখানে ডেনমার্ক বেশি প্রডিউস করছিল। তো এটার একটু সুন্দর করে লেখো। আমি বলছিলাম যে বাংলায় চিন্তা করার চেষ্টা করবা, তখন কি লেখাটা সাজানো হয় অনেক সুন্দরভাবে। এবং এটা শুধুমাত্র রাইটিংয়ের ক্ষেত্রে, স্পিকিংয়ে গিয়ে আবার বাংলা চিন্তা করতে শুরু করে দেবে না, এটা স্ট্রিক্টলি প্রহিবিটেড। ওকে, এটা যদি আমরা বাংলায় লিখি এবার বলতে পারবো যে সবগুলো সালেই ইউএসএ সবচাইতে বেশি এনার্জি প্রডিউস করছে, শুধুমাত্র 2000 সাল বাদ দিয়ে, যেখানে ডেনমার্ক সবচাইতে বেশি ছিল, তাই তো। ওকে, লেটস রিড ইট, রাইট ইট ইন ইংলিশ। ওভারঅল ইট ক্যান বি সিন দ্যাট দ্য ইউএসএ produced the highest amount of energy কি দ্বারা, উইন্ড দ্বারা। এই বিষয়টা আমরা মেনশন করবো এখানে, বাই ইউজিং উইন্ড, অথবা শুধুমাত্র ইউজিং উইন্ড দিলেও এখানে চলতেছে, ইউজিং উইন্ড ইন অল দ্য গিভেন ইয়ার্স, না, ওভার দ্য গিভেন পিরিয়ডস, মানে যে সময়কালটা দেওয়া আছে এই সময়ে, ওভার দ্য গিভেন পিরিয়ড, ঠিক আছে। Overall, it can be seen that the USA produced the highest amount of energy using wind over the given period, except অর্থ জানো তো, ব্যতীত, কোন সালটা ব্যতীত, except the final year, অথবা 2000 সালও তুমি লিখতে পারো, it's your choice, except the final year হচ্ছে USA সর্বোচ্চটা প্রডিউস করেনি, তখন কে প্রডিউস করছে সর্বোচ্চ? অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ ইজ ডেনমার্ক। তো আমরা লিখবো যে ডেনমার্ক সবচেয়ে বেশি প্রডিউস করছে। এটার একটু সুন্দর করে লেখা যায় যে ডেনমার্ক অন টপ ছিল, আই মিন লিস্টে সবচেয়ে টপ ছিল। হুয়েন বলতে এই যে ওই ফাইনাল ইয়ারটাতে, হুয়েন ডেনমার্ক ওয়াজ অন দ্য টপ অফ দ্য লিস্ট। যদি তুমি বলতে পারো যে হোয়েন ডেনমার্ক প্রডিউস দ্য মোস্ট, এই বিষয়টা বলা যায়, অথবা ডেনমার্ক ওয়াজ অন দ্য টপ অফ দ্য লিস্ট, এটা আমার কাছে বেশি সুন্দর লাগছে, আমি এটা লিখলাম। ওকে, এখন কেন আমি এই জিনিসটা লিখছি জানো? এর কারণ হচ্ছে ইউসি এই ট্রেন্ডটা লেখার ক্ষেত্রে লিখতে যেয়ে আমরা সামওয়াট হাইয়েস্ট পয়েন্টও মেনশন করছি, আই মিন ভিন্ন অ্যাঙ্গেল থেকে। যেমন আমরা যখন আগের লেখাটা লিখছিলাম, আমরা হাইয়েস্ট পয়েন্টটা বলছি যে 2000 সালে সবাই সবচেয়ে বেশি প্রডিউস করছে, এবং 1990-এ হচ্ছে ইউএসএ সবচেয়ে বেশি প্রডিউস করছে, এইটাও একটা অ্যাঙ্গেল থেকে হাইয়েস্ট পয়েন্ট। কিন্তু আমরা এখন যেটা লিখছি এইটাও হাইয়েস্ট পয়েন্ট হিসাবে ধরা যাবে। যেমন প্রত্যেকটা সালে হাইয়েস্ট পয়েন্ট ছিল ইউএসএ, শুধুমাত্র 2000 ছাড়া। সো এখন আমরা এখানে আবার এই বিষয়টা লিখবো না, এই যে হাইয়েস্ট পয়েন্ট, আমরা ট্রেন্ড লেখার পরে তো হাইয়েস্ট পয়েন্ট লেখার কথা। তো এখানে আবার যদি আমি এই বিষয়টা লিখি যে সবাই 2000 সালে সবচেয়ে বেশি প্রডিউস করছে আর ইউএসএ 1990 সালে, এটা কেমন জানি শোনায়, ইট ডাজ নট সাউন্ড নাইস, ওকে, কোহেরেন্ট হয় না এটা। তো এই জন্য আমরা এখানে হাইয়েস্ট পয়েন্টটা স্কিপ করব, কারণ যেহেতু ট্রেন্ডের মধ্যেই আমরা হাইয়েস্ট পয়েন্টটা টাচ করছি। আমি আশা করতেছি যে তোমরা বুঝতেছো আমি কী বলতেছি এখানে। কারণ এখানে যদি আমি আবার হাইয়েস্ট পয়েন্টটা লিখি যে সবাই 2000 সালে সবচেয়ে বেশি প্রডিউস করছে, আর যেখানে ইউএসএ 1990 সালে সবচেয়ে বেশি প্রডিউস করছে, ইট উইল সাউন্ড রিপিটেটিভ, মনে হবে যেন তুমি রিপিট করতেছো বারবার সেম জিনিস। সো দ্যাটস ওয়াই আই উইল মেক অ্যান এক্সেপশন অ্যান্ড আই উইল স্কিপ ইট হিয়ার, এবং আমরা ডাইরেক্টলি লোয়েস্ট পয়েন্টটাতে চলে যাব। লোয়েস্ট পয়েন্টটা কোন জায়গায়? 1985-তে আমরা জানি 1985-তে সবাই সবচাইতে কম এনার্জি প্রডিউস করছে। সো however the production
was the lowest in 1995 in all the given countries. বুঝা গেল? তো আমরা লিখলাম overall it can be seen that the USA produced the highest amount of energy using wind over the given period except the final year when Denmark was on the top of the list. However, the production was the lowest in 1985 in all the given countries. Nice. এরপরে আমরা হচ্ছে আরেকটা যে ট্রেন্ড আমরা লক্ষ্য করছিলাম ওই ট্রেন্ডটাও লিখতে হবে। ট্রেন্ডটা কী ছিল? সবার এনার্জি প্রোডাকশন বাড়তেছিল, শুধুমাত্র ইউএস এর ফ্লাকচুয়েশন করতেছিল, ওঠানামা করতেছিল। while the production of energy in এখানে অল লেখা যাবে না, এনার্জি প্রোডাকশন ইন ইন্ডিয়া, আমার নামটা লিখে দিই, ডেনমার্ক অ্যান্ড কি ছিল আরেকটা কান্ট্রি, জার্মানি। হ্যাঁ, while the production of energy in India, Denmark and Germany showed an upward trend, if তুমি বলতে পারো যে এটা ইনক্রিজ হয়েছে, বাট showed an upward trend is better than just simply using increase. The production of energy in India, Denmark and Germany showed an upward trend. The figure for the USA fluctuated. Nice. এইটা হচ্ছে ব্যান্ড 9 এর কি বলে সামারি। You see, you have to touch all the main features. Overall, it can be seen that the USA produced the highest amount of energy using wind over the given period except the final year, when Denmark was on the top of the list. However, the production was the lowest in 1985 in all the given countries. While the production of energy in India, Denmark and Germany showed an upward trend time is করছি এখানে, the figure for the USA fluctuated. Nice. You see, we have touched almost everything in the graph. I mean, the main features. এখন আমরা চলে যাব বডি প্যারাগ্রাফ 1 এ। নাও বডি প্যারাগ্রাফের নিয়মগুলো কিন্তু আগের মতোই থাকবে, হ্যাঁ, মনে আছে তো? বডি প্যারাগ্রাফ ডিভাইডের ক্ষেত্রে বডি 1 এ যদি 2টা বার থাকে, আচ্ছা সবগুলো আবার রিক্যাপ দিয়ে দিই, হ্যাঁ, যদি 2 বার্স হয় তখন বডি 1 এ আমরা কি লিখব? সিমিলার ক্যাটাগরিজ, মনে আছে তো? সিমিলার ক্যাটাগরিজ। আচ্ছা, এটা তো অলরেডি মেনশন করে ফেলছি এখানে, হ্যাঁ ঠিকই আছে, আমি আর এখানে রিপিট করতেছি না। সো বডি প্যারাগ্রাফে আমরা কি করব, যেহেতু 2 এর অধিক বার আছে তখন ফার্স্ট বার আর লাস্ট বারটা লিখবো, আর বডি 2-তে রেস্ট অফ দ্য বার্স। ওকে, বুঝতে পারছো তোমরা? মুভিং অন, তাহলে এখানে আমি আর এটা রিপিট করতেছি না। ওকে, আমরা যদি গ্রাফটাতে যাই, প্রথম বারটা কি? ইন্ডিয়া, আর শেষের বারটা হচ্ছে ইউনাইটেড স্টেটস। না এখানে আমরা বলছিলাম যে যদি চেঞ্জেবল টাইমলাইন থাকে, ফিক্সড থাকে না, মাল্টিপল ইয়ার্স দেওয়া থাকে, তখন আমরা চেঞ্জটা দেখাবো। বডি ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজটা হবে ল্যাঙ্গুয়েজ অফ চেঞ্জ, লাইন গ্রাফের মতো করে, অর্থাৎ বাড়ছে কমছে এই ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে। ইন্ডিয়ার ক্ষেত্রে দেখা যাক, 1985 থেকে 1990-এ বাড়ছে, 1990 থেকে 1995 গিয়েও বাড়ছে, 1995 থেকে 2000 সালে গিয়েও বাড়ছে। না এইটাই তোমার লাইন গ্রাফের মতো করে হচ্ছে চিন্তা করে নিতে হবে। আমি কি বিষয়টা বুঝাইতে পারলাম যে কদ্দূর প্রথম সেন্টেন্সটা লিখবো, তারপর দ্বিতীয় সেন্টেন্সটা কোথা থেকে কোথা পর্যন্ত লিখবো, কারণ এখানে কম আছে অবশ্য, ক্যাটাগরি মাত্র 4টা। সো তুমি যদি এখান থেকে এখান পর্যন্ত একটা সেন্টেন্স লেখো, এখান থেকে এখান পর্যন্ত একটা সেন্টেন্স, এখান থেকে এখান পর্যন্ত একটা সেন্টেন্স, মাত্র 3টা সেন্টেন্স হয়। সো তুমি হচ্ছে লিখতে পারবা, কিন্তু যদি বেশি হইতো তখন আর এরকম প্রত্যেকটাতে ভেঙে ভেঙে তুমি লিখতে পারতা না, একটা দুটো স্কিপ করা লাগতো। বাট লাকিলি এখানে মাত্র 4টা শালি আছে। যেমন বিষয়টা আমি কি একটু বুঝাই বলি তোমাদেরকে,
খেয়াল করো 1985 থেকে যখন 90-এ গেছে তখন কত বাড়ছে? 100-এর মতো বাড়ছে, তাই না? কিন্তু 1990 থেকে যখন 95-এ গেছে তখন কত বাড়ছে? ডাবল হয়ে গেছে অলমোস্ট। তাহলে এইখানে যে হারে বাড়ছে এখানে এর দ্বিগুণ বাড়ছে। তাহলে যদি লাইন গ্রাফ হইতো তাহলে লাইন গ্রাফটা এরকম যাইতো, এখান থেকে এখান পর্যন্ত, তারপর একটু বেশি ইনক্রিজ হইতো, এখানে যেত। আবার এখান থেকে এটা সিমিলারই 200-ই বাড়ছে। তো লজিক্যালি তুমি 1985 থেকে 1990 পর্যন্ত একটা সেন্টেন্স লিখতে পারতা, আর 1990 থেকে সোজা 2000 সালে চলে যেতে পারতা। কারণ কি, এইখানে যতটুকু বাড়ছে এখানেও ঠিক অলমোস্ট সিমিলার পরিমাণ বাড়ছে। তো লাইন গ্রাফটা তেমন চেঞ্জ হইতো না, এটা সোজা 2000 সালে চলে যেত। তুমি কলম দিয়ে হচ্ছে দাগ দিয়ে দেখতে পারো, অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত একরকম, আর এখান থেকে সোজা এখানে খাড়া হয়ে চলে গেছে। তাহলে ব্রেকিং পয়েন্ট হিসাবে আমরা হচ্ছে লাইন সেন্টেন্স ডিটারমাইন করতাম যে কয়টা সেন্টেন্স হবে। তাহলে এখান থেকে এখান পর্যন্ত এখানে একটা ব্রেকিং পয়েন্ট হইতো, আর এখান থেকে সোজা এখান পর্যন্ত শেষ হয়ে যেত। তাহলে দুইটা সেন্টেন্সই লিখতে পারতাম। বাট যেহেতু এখানে সালের সংখ্যা কম আছে, আমরা এখানে 3টা সেন্টেন্স লিখবো, অন্যথায় ওয়ার্ড কম হয়ে যাবে, 150টা ওয়ার্ড হবে না। সো উইল স্টার্ট উইথ ইন্ডিয়া। আমরা কীভাবে শুরু করি? লুকিং ইনটু মোর ডিটেল। Yeah, so the energy generation in India started from, কত থেকে স্টার্ট হয়েছে? 200টা কি বাম সাইডে লেখা থাকবে, তাই তো? কি লেখা আছে? এনার্জি জেনারেটেড ইন মেগাওয়াটস। তাহলে এককটা কি, এই পুরোটা হবে? তো এনার্জি জেনারেটেড ইন মেগাওয়াটস নাকি শুধু মেগাওয়াটস হবে? সো মাথায় যদি একটু মগজ থাকে তাহলে তুমি বুঝবা যে এটা শুধু মেগাওয়াটস হবে, মানে এখানে একক হচ্ছে মেগাওয়াট, এনার্জির একক। তো এই এনার্জি জেনারেটেড ইন মেগাওয়াটস এটা তোমরা এক্সপ্লেইন করছে যে এনার্জির পরিমাণটা মেগাওয়াটে পরিমাপ করা হয়েছে। সো এই অংশটা বাদ যাবে, শুধু মেগাওয়াটস হবে একক। অলরাইট, সো ইট স্টার্টেড ফ্রম 200 মেগাওয়াট। ওকে, 200 মেগাওয়াট ইন 1985। নাও এখানে খেয়াল করো, মেগাওয়াটের পরে এস দিছে, কিন্তু তোমরা এস দিবা না। এখানে যদি ডলার থাকতো ডলার্স লেখা হইতো, কিন্তু তুমি লেখার সময় কি লিখবা? $10, $20 এরকম লিখবা না, তুমি লিখবা $10 অথবা $20। এই এস এইটা কি আমি বুঝাইছি তোমাদেরকে এস এর বিষয়টা? আচ্ছা, এই একটু গ্যাপ নেই, এটা একটু বুঝা দিই আগে। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন থাউজেন্ডস আর থাউজেন্ড? এটা সিঙ্গুলার প্লুরাল নয়, কারণ একক কখনো প্লুরাল অথবা সিঙ্গুলার হয় না, একক সবসময় সিঙ্গুলার থাকে। আই মিন এস লাগবে না, প্লুরাল হবে না। তাহলে থাউজেন্ডস শব্দটা কোত্থেকে আসলো, আর থাউজেন্ড বা কোত্থেকে আসলো? মনে রাখবা, আমরা যখন বলবো হাজারো লোক, কয় হাজার এটাকে আমি ডিটারমাইন করছি, থাউজেন্ডস অফ পিপল। তার মানে কি হাজারো লোক, কয় হাজার এটা এক্স্যাক্টলি বলা নাই, তখন আমি এখানে থাউজেন্ডস অফ পিপল বলবো। কিন্তু আমি যখন নির্দিষ্ট করে বলে ফেলবো যে 5000 লোক, নির্দিষ্ট করে বলে ফেলছি কয় হাজার, 5000, তখন আমি লিখবো 5000, সরি 1000, এখন নির্দিষ্ট হয়ে গেছে 5000 পিপল। সো যখন অনির্দিষ্ট থাকবে, যেমন এই বারটার ক্ষেত্রে যদি খেয়াল করো, এখানে নির্দিষ্ট করা নাই, 200 হতে পারে, যে ইন্ডিয়ার কত 200 হতে পারে, 400 হতে পারে, ইটস নট ডিটারমাইন্ড, এই জন্য এস লাগাইছে। যখন তুমি ফিক্স করে বলে দিবা যে 200 ওয়াট নাকি 400 ওয়াট মেগাওয়াট, তখন এসটা চলে যাবে, তুমি লিখবা সিম্পলি 200 মেগাওয়াট ইন 1985। আই হোপ ইউ গাইজ আন্ডারস্টুড। নাইস। এরপর লাইন গ্রাফ আমরা কীরকম লিখছিলাম মনে আছে? দ্য এনার্জি জেনারেশন ইন ইন্ডিয়া স্টার্টেড ফ্রম 200 মেগাওয়াট ইন 1985, তারপরে অ্যান্ড ইনক্রিজড। লাইন গ্রাফের ক্ষেত্রে আমরা শার্পলি, তারপর গ্রামাটিক্যালি এরকম অ্যাডজেক্টিভ ব্যবহার করছিলাম, কিন্তু বার চার্টের ক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভগুলো ইগনোর করার চেষ্টা করবো। শুধুমাত্র তুমি অল্প ইনক্রিজ হইলে স্লাইটলি বলতে পারো, অথবা বেশি ইনক্রিজ হইলে সাবস্টেন্সিয়াল বলতে পারো, বাট এই শার্পলি, ড্রামাটিক্যালি এই জিনিসগুলো ব্যবহার করা এখানে যায় না। এর কারণ হলো এইটা ট্রেন্ডটা দেখাচ্ছে না। লাইন গ্রাফে যেমন ট্রেন্ডটা দেখাই দেয় পুরো লাইন একে একে, এখানে এই বিষয়টা নাই। সো অ্যাডজেক্টিভগুলো আমরা ব্যবহার করব না।
শুধুমাত্র স্লাইটলি, অথবা যদি খুব বেশি হয় তখন সাবস্টেন্সিয়াল এটা বলতে পারি, বাট এর বেশি কিচ্ছু লিখবো না, কারণ এটা যায় না, এটা শুধু লাইন গ্রাফের ক্ষেত্রেই যাবে। তো এখানে আমরা কিচ্ছু আর লিখতেছি না, শুধু ইনক্রিজই লিখবো। ইনক্রিজড টু কততে গেছে? 1990 সালে 4000, সরি 400, হাজার আসছে সেকেন্ড, 400 মেগাওয়াটস ইন 1990। বাই দ্য ওয়ে এটা হচ্ছে একটা অ্যাভারেজ লেখা লিখতেছি, তাই তো? বেশি পাইতে হলে কী করতে হবে একটু পরে আসতেছে, এটাকে শেষ করে নিই। 1990, তারপর কী হয়েছে? 1990 থেকে 1995 গিয়ে হচ্ছে ডাবল হয়েছে, 800 হয়েছে। দেন সরি, আমরা নাউন ওয়েতে লিখি, তাই তো? নাউন ওয়েতে লিখলে আমরা কীভাবে লিখি? দেয়ার ওয়াজ এ রাইজ, অথবা ইনক্রিজ, অথবা গ্রোথ, তোমার যেটা ইচ্ছা লেখো, সেম জিনিস। দেন দেয়ার ওয়াজ এ রাইজ অফ লিখলে আমরা ডিফারেন্স লিখি, মনে আছে? আমি লাইন গ্রাফের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো করে বিষয়টা এক্সপ্লেন করছি। তোমরা যদি মিস করে থাকো, প্রথমে লাইন গ্রাফের ভিডিওটা দেখে আসবে, আমি অবশ্যই লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, রিমেম্বার দ্যাট। আমি বারবার রিপিট করবো না, রিপিট করাটা ভালো বিষয় না। দেন দেয়ার ওয়াজ রাইজ অফ লিখলে আমরা কী লিখি? ডিফারেন্স লিখি। দেন লেটস গো অ্যান্ড ট্রাই টু ফাইন্ড আউট দ্য ডিফারেন্স। 1990 ছিল হচ্ছে 400, 1995 গিয়ে হচ্ছে 800, তাহলে ডিফারেন্সটা কত? অফকোর্স প্রাইমারি স্কুলে পোলাপাইনও বলতে পারবে, 400 মেগাওয়াট। দেন দেয়ার ওয়াজ এ রাইজ অফ 400 মেগাওয়াট। আমরা বলছিলাম যখন আমি ডিফারেন্সটা লিখব নাম্বারের, তখন টাইম লাইনেরও ডিফারেন্সটা লেখা যাবে। আমরা ইন দিয়ে ডিফারেন্সটা লিখি। সারা ডিফারেন্স হচ্ছে 1990 থেকে 95, 5 বছর। ইন দ্য নেক্সট 5 years, ইন দ্য নেক্সট 5 years। সো এক তো হলো আমরা এখানে নাউন হয়ে ব্যবহার করছি, দেয়ার ওয়াজ এ রাইজ, তারপর অফ দিছি, অফ দিয়ে আমরা ডিফারেন্সটা লিখতেছি। ডিফারেন্সটা 400 মেগাওয়াট, কারণ 400 থেকে 800-তে চলে গেছে। তারপরে টাইম লাইনেরও ডিফারেন্সটা লিখছি 1985 থেকে 90-এ, তার মানে সরি 1990 থেকে 95-এ, তার মানে ডিফারেন্সটা হচ্ছে 5 বছরে। সো দেন দেয়ার ওয়াজ এ রাইজ অফ 400 মেগাওয়াট ইন দ্য নেক্সট 5 years। তারপরে কী হয়েছে? বাড়তেই গেছে। এগেইন 1995 থেকে 2000-এও বাড়ছে, 800 থেকে 1200 হয়েছে। ওকে, তাহলে এই বিষয়টি আমরা লিখি। মোরওভার, অথবা সাবসিকুয়েন্টলি লিখতে পারো, এটা খুবই সুন্দর একটা ওয়ার্ড, অর্থ হচ্ছে পরবর্তীতে। আমি শিখিয়ে দিয়েছিলাম সাবসিকুয়েন্টলি, সানসিকুয়েন্টলি নয়, সাবসিকুয়েন্টলি। এখানে দ্য অ্যামাউন্ট দিতে পারো, ফিগার দিতে পারো, তোমার ইচ্ছা, যে কোনো একটা প্রোনাউন বা রেফারেন্স ব্যবহার করবা। সাবসিকুয়েন্টলি দ্য অ্যামাউন্ট ইনক্রিজড কত থেকে? আমরা এখানে ফ্রম টু দেই। এই সব কিছু লাইন গ্রাফ আমি ভালো করে ব্যাখ্যা করছি গাইজ, এই জন্য আমি এখানে শুধু লিখে যাচ্ছি। সো তোমরা যদি এইগুলো লাইন গ্রাফের ভিডিওটা দেখে না থাকো, গো ব্যাক অ্যান্ড ওয়াচ দ্য লাইন গ্রাফ ফার্স্ট। সাবসিকুয়েন্টলি দ্য অ্যামাউন্ট ইনক্রিজড, ফ্রম টু ব্যবহার করব। ফ্রম কত থেকে? এখানে 800 ছিল, তাহলে ফ্রম 800 মেগাওয়াট টু কত গেছে? এখানে গিয়ে 1200 হয়েছে, তাহলে টু 1200 মেগাওয়াট। সরি, between 1995 and 2000. That's it. Looking into more detail, the energy generation in India started from 200 megawatt in 1985 and increased to 400 megawatt in 1990. Then there was a rise of 400 megawatt in the next 5 years. Subsequently, the amount increased from 800 megawatt to 1200 megawatt between 1995 and 2000. আমাদের প্রথম বডি প্যারাগ্রাফ শেষ হয়নি এখনো, কারণ ইউনাইটেড স্টেটসেও প্রথম বডি প্যারাগ্রাফে লিখতে হবে, কারণ কি প্রথমবার এবং শেষবার। নাইস। তাহলে আমরা লিখি উইথ রিগার্ড টু ইউনাইটেড স্টেটস, উইথ রিগার্ড টু দ্য ইউএসএ। কী হয়েছিল? দ্য এনার্জি প্রোডাকশন কত ছিল?
1200-তে 1985 সালে, তারপরে বৃদ্ধি পায় 1990-এ 1600 হয়েছে, এরপরে কমতেই গেছে। তাহলে এখানে আমরা দুইটা সেন্টেন্সই লিখবো, কারণ কি তখন না হলে বেশি বড় হয়ে যাবে। দেখো এখান থেকে এখান পর্যন্ত বাড়ছে, তাহলে এখানে একটা সেন্টেন্স হবে, তারপর কমছে, এখানে একটা সেন্টেন্স, এখানে আরেকটা সেন্টেন্স হওয়ার কথা, কিন্তু যেহেতু সিমিলার রেটে কমছে তাহলে এটা আমরা স্কিপ করব, যেটা আমরা এখানেও করতে পারতাম, করিনি, যেন আমাদের সাফিসিয়েন্ট ওয়ার্ডস হয় তখন লেখার জন্য। যে কাজটা আমরা এই ইউনাইটেড স্টেটসের ক্ষেত্রে করব, এইটা স্কিপ করব, কারণ কি এখানে যে হারে কমছে এখানেও সেম হারে কমছে, তখন যার মানে হচ্ছে লাইনটা এখানে স্ট্রেইট থাকতো যদি লাইন গ্রাফ আমরা আঁকতাম। আমি এখানে আমার এই ওয়ার্ড এই সুবিধাটা নাই, তাহলে আমি লাইন দেখায় দিতাম তোমাদেরকে, বাট আই হোপ ইউ গাইজ আন্ডারস্টুড। যদি কোনো কনফিউশন থাকে কমেন্টে বলো, আই উইল মেক ইট ক্লিয়ার, নো প্রবলেম। সো উইথ রিগার্ড টু দ্য ইউএসএ, the energy production was এখানে আমরা ভিন্নভাবে প্রথম সেন্টেন্সটা লিখব। ইন্ডিয়ার ক্ষেত্রে প্রথম সেন্টেন্সটা লিখছিলাম স্টার্টেড ফ্রম 200, আর এখানে লিখবো এনার্জি প্রোডাকশন ওয়াজ কত, 1200, একটু ডিফারেন্ট হলো, হ্যাঁ, 1200 মেগাওয়াট in 1985 and later increase. এই সেম জিনিসই, শুধুমাত্র এই যে চেহারাটা একটু চেঞ্জ করা আর কিচ্ছু না। ইনক্রিজ শব্দটা আমরা অলরেডি লিখছি, দেন তাহলে গ্রিউ লিখো, বৃদ্ধি পাওয়া, দেন গ্রিউ টু অ্যান্ড লেটার গ্রিউ টু কত থেকে আছে, 1600 থেকে একটু উপরে, তাই তো? তাহলে এরকম যদি অল্প উপরে থাকে, আমি তোমাদেরকে শিখেছিলাম লিখতে জাস্ট ওভার 1600, মানে 1600 থেকে একটু উপরে মেগা ওয়াট ইন 1990। ফেয়ার এনাফ? তারপর আমি বলছিলাম যে এইটা একসাথে এখান পর্যন্ত লিখে ফেলবো, কারণ কি সেম হারেই হচ্ছে ডিক্রিজ হয়েছে। যদি লাইন থাকতো, এটা একটা স্ট্রেট লাইন থাকতো, এখানে আমরা কোনো ব্রেকিং পয়েন্ট পাইতাম না। তোমরা যদি কলম দিয়ে দাগ দাও তোমরা দেখতে পারবা যে এরকমই হবে। ওকে, মুভিং অন। তাহলে 1990-এ 1600 থেকে একটু উপরে ছিল, তারপর হচ্ছে কি 2000 সালে কততে আসছে, একটু কমে আসছে, 1400 আর 1600 মাঝখানে 1500 বলে দেব। ওকে, দেন the number decreased, এখানে একটা এ মিসিং হয়ে গেছে, then the number decreased to কততে গেছিল, 1500। এখানে অ্যাবাউট দিয়ে দিবা, অথবা নিয়ার, অথবা রাফলি, যা ইচ্ছা, আই মিন বোঝানোর জন্য যে এটা এক্সাক্ট নয়, রাফলি 1500 megawatt in 2000. That's it. এই হলো তোমার body paragraph 1. Looking into more detail, the energy generation in India started from 200 megawatt in 1985 and increased to 400 megawatt in 1990. Then there was a rise of 400 megawatt in the next 5 years. Subsequently, the amount increased from 800 megawatt to 1200 megawatt between 1995 and 2000. With regard to the USA, the energy production was, sorry about this one. With regard to the USA, the energy production was 1200 megawatt in 1985 and later grew to just over 1600 megawatt in 1990. Then the number decreased to roughly 1500 megawatt in 2000. তো এখানে এই নাম্বার দেখে অনেকের চোখ কপালে উঠে যেতে পারে যে স্যার মিস্টেক করে ফেলছে, এখানে তো অ্যামাউন্ট, নাম্বার কীভাবে লিখবো? তো এখানে নাম্বার বলতে নাম্বার অফ এনার্জি বুঝাইছি না, এখানে নাম্বার বলতে এই যে সংখ্যাগুলারে বুঝাইছে, ঠিক আছে? সো ইট ইজ কারেক্ট টু ইউজ নাম্বার হিয়ার, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আমি যদি বলতাম যে নাম্বার অফ এনার্জি, অ্যামাউন্ট অফ এনার্জি জায়গায়, তখন আমি ভুল করতাম, বাট এখানে নাম্বার বলতে এই নাম্বারগুলারে বুঝাইছে, 1600, 1200, এই সংখ্যাগুলারে বুঝাইছে। দ্যাটস ওয়াই ইউজিং নাম্বার হিয়ার ইজ কারেক্ট। নাও এটা হচ্ছে এতক্ষণ ছিল কি আমাদের গরিব স্টুডেন্টদের জন্য। এখন বড়লোকদের জন্য লিখতে হইলে একটু কষ্ট করতে হবে, এরকম সোজা সোজা লিখতে চলতেছে না। ইফ ইউ ওয়ান্ট টু স্কোর হায়ার, ইফ ইউ ওয়ান্ট টু স্কোর মোর দেন 8, ইটস নট এনাফ। ইউসি, আমি আমার আগের প্রত্যেকটা ভিডিওতে, আমি রাইটিংয়ের ভিডিওতে বলছি যে তোমার যদি বেশি স্কোর করতে হয়, ভালো পয়েন্টস পেতে হয়, তোমার কী করতে হবে? কানেকশনস খুঁজতে হবে, ডিটেইলস খুঁজতে হবে। অলরাইট, ইউ হ্যাভ টু লুক ফর ডিটেলস, এবং তুমি গ্রাফের দিকে তাকাইলে দেখবা ডিটেলসগুলো তোমার চোখে পড়বে, ইফ ইউ ক্যান লুক হার্ড। অলরাইট,
নাও আমরা যাব গ্রাফটাতে গিয়ে দেখি যে কোনো ডিটেলস এখানে আছে এবং কি কি কানেকশন আমরা খুঁজে পাই। তো প্যারাগ্রাফ ডিভিশনটা সেম থাকবে, অর্থাৎ প্রথম প্যারাগ্রাফে ইন্ডিয়া এবং ইউএসএ নিয়েই লিখবো প্রথমটা এবং শেষটা, আর দ্বিতীয় প্যারাগ্রাফের মাঝে যতগুলো থাকবে সবগুলো। আর ওকে, তো শুরু করবো আমরা ইন্ডিয়া দিয়ে অফকোর্স। নাও দেখা যাক ইন্ডিয়াতে কী হয়েছে। 1985-তে 200 ছিল মেগাওয়াট, 1990-এ 400 হয়েছে, 1995-এ 800 হয়েছে, 2000 সালে গিয়ে 1200 হয়েছে। তো একটা কানেকশন তো খুব সহজেই চোখে পড়তেছে যে 85-তে যত ছিল 90 যায় এর দ্বিগুণ হয়েছে, 90 যত ছিল 95 যায় এর দ্বিগুণ হয়েছে, অর্থাৎ 400 থেকে 800 হয়েছে। 2000 সালে গিয়ে আর দ্বিগুণ হয় নাই, বাট সেম রেটে বাড়ছে, অর্থাৎ 90 থেকে 95 পর্যন্ত 400 ওয়াট বৃদ্ধি পাইছে, আর 95 থেকে 2000 পর্যন্ত 400 ওয়াট বৃদ্ধি পাইছে। এই হচ্ছে কানেকশনগুলো। তো এটা আমরা অবশ্যই দেখাবো কানেকশনটা যে এখানে ডাবল হয়েছে। অলরাইট, আর কোনো ডিটেলস পাওয়া যায় কিনা। তো আমি যখন গ্রাফটার দিকে তাকাইলাম ইন্ডিয়ার দিকে, তখন যে জিনিসটা প্রথমে আমার চোখে পড়ছে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে যে ইন্ডিয়ার 1985 সালে যে এনার্জি জেনারেট করছে এটা হচ্ছে সবগুলো দেশের মধ্যে, সবগুলো টাইম লাইনের মধ্যে সবচেয়ে কম। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা হাইলাইট, তাই না? এটা আমাদেরকে মেনশন করতেই হবে। অলরাইট, আদারওয়াইজ আমরা টাস্ক অ্যাচিভমেন্টে অথবা হ্যাঁ টাস্ক অ্যাচিভমেন্টে আমরা পয়েন্টস একটু কম পেতে পারি, 8 নাও পেতে পারি। সো ইফ ইউ ক্যান মেনশন দিস, এই যে ডিটেলটা যে এটা সবচেয়ে কম ছিল সবগুলো দেশের মধ্যে, তারপরে ডাবল হয়েছে, এই ডিটেলগুলো লিখলেই তুমি হচ্ছে এভারেজের চাইতে বেশি পয়েন্ট পাবে। অর্থাৎ তোমাকে এমন কিছু একটা লিখতে হবে যেটা গড়পড়তা মানের স্টুডেন্টের চোখে পড়বে না, যেটা নর্মাল স্টুডেন্টদের চোখে পড়বে না, সেটা তোমার চোখে পড়তে হবে। অ্যান্ড এটা যদি চোখে পড়ে তখনই তুমি তাদের থেকে বেশি পাবা। আদারওয়াইজ সবাই তো সেম জিনিসই লিখতেছে যে 85-তে কত ছিল, 90 জায়গায় কত হয়েছে, 95 জায়গায় কত হয়েছে, এটা তো সবাই লিখতেছে। তুমি কি এক্সট্রা লিখতেছো, ডিফারেন্ট কি লিখতেছো, তোমার সেন্টেন্সের ভেরিয়েশনটা কেমন আছে? আই হোপ ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড। তো আমরা যাবো ইন্ডিয়া দিয়ে লেখা শুরু করবো। লেটস গো দেয়ার। নাইস, লুকিং ইনটু মোর ডিটেল দিয়েই শুরু করবো আমরা। লুকিং ইনটু মোর ডিটেল, তো কি হয়েছে, ইন্ডিয়া জেনারেটেড 200 মেগাওয়াট এনার্জি। কীভাবে এটা জেনারেট করছে? ইউজিং উইন্ড। অলরাইট, ইন্ডিয়া জেনারেটেড 200 মেগাওয়াট এনার্জি ইউজিং উইন্ড ইন 1985, যেটা কিনা সবচাইতে কম ছিল, তাই তো? হুইচ, এই যে রেফারেন্সটা কোহেরেন্স অ্যান্ড কোয়েশনের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট রেফারেন্স ইউজ করা। তো হুইচ বলতে কি বুঝাইছে? এই যে 200 মেগাওয়াটটা, এটার আমরা বুঝাইছি। হুইচ ওয়াজ দ্য লোয়েস্ট এমং সব দেশের মধ্যে, অল দ্য কান্ট্রিজ, সম্পূর্ণ টাইম লাইনে বলতে পারো, ওভার দ্য পিরিয়ড, ডিউরিং দ্য পিরিয়ড, যেভাবে ইচ্ছা, ওভার দ্য গিভেন পিরিয়ড। বুঝা গেছে? তো দেখো কত ডিফারেন্ট এটা, রাইট? আমরা আগে কি লিখছিলাম? দ্য এনার্জি জেনারেশন ইন ইন্ডিয়া স্টার্টেড ফ্রম 200 মেগাওয়াট ইন 1985 অ্যান্ড ইনক্রিজ টু 400 মেগাওয়াট ইন 1990। এখানে আমরা শুরুটা কী করছি? ইন্ডিয়া জেনারেটেড 200 megawatt energy using wind in 1985, which was the lowest among all the countries over the given period. বুঝা গেছে? পরেরটা পরে বোঝাই যাচ্ছে যে এটা ন্যাচারাল লেখা, এটা তোমার ভেতর থেকে আসছে, তুমি যা বুঝছো সেটাই লিখছো। নাইস। এরপরে কি হয়েছে? এটা দ্বিগুণ হয়েছে। তো তুমি সিম্পলি বলতে পারো দ্য ফিগার দেন ডাবল ইন দ্য নেক্সট, এটা নেক্সট কত বছর, 5 বছর, 5 ইয়ার্স, এটা বলতে পারো। অথবা এখানে সুন্দর একটা শব্দ ব্যবহার করা যায় যেটা আমার মাথায় হঠাৎ করে আসলো, দেন দ্য ফিগার, এইটা দেন দ্য ফিগার ডাডাডা, অথবা দ্য ফিগার দেন ডাডাডা। এটা জাস্ট ডিফারেন্ট ওয়ে অফ সেইং, নাথিং এলস। দ্য ফিগার দেন ইনক্রিজড, বৃদ্ধি পাইছে, টু ফল্ড, এই শব্দটা আমার মাথায় আসছিল, দ্বিগুণ, ডাবল হয়েছে, রাইট? সো টু ফল্ড হচ্ছে দ্বিগুণ। যখন কোনো কিছু ডাবল হবে তখন তুমি টু ফল্ড ব্যবহার করতে পারো, ডাবলও ব্যবহার করতে পারো, বাট এটা কমন, কারেক্ট? তো আমরা কমনটা লিখবো না, লেক্সিক্যাল রিসোর্স, রিমেম্বার। দ্য ফিগার দেন ইনক্রিজড টু ফল্ড ইন দ্য নেক্সট 5 years. Does it make sense? না, এই যে তুমি বলছো টু ফল্ড হয়েছে, দ্বিগুণ হয়েছে, তো এখন বোঝা যাচ্ছে যে আগে 400 ছিল, তাইলে দ্বিগুণ হইলে কত হয়েছে?
সরি আগে 200 ছিল, তাহলে দ্বিগুণ হলে 400 হয়েছে, এটা বোঝা যাচ্ছে। তো এখানে তোমাকে আবার লিখতে হবে না যে টু ফোল্ড ইনক্রিজ হয়ে 400 হয়েছে, এটা লেখার দরকার নেই। আন্ডারস্টুড? নাইস। এখন যাব আমরা পরবর্তীতে কি হয়েছে। আবারও 1990 থেকে 95-এ ডাবল হয়েছে। তো বারবার যদি আমরা এই জিনিসটা লিখি, মেনশন করি যে ডাবল হয়েছে, এগেইন রিপিটেটিভ হয়ে যায়, রাইট? যেটা আমরা করবো না। তাহলে এখানে কি লেখা যায়? আমরা অন্য কোনো কানেকশন খুঁজতে হবে। আমার চোখে যেটা পড়ছে, আমি একটু আগে বললাম যে 1990 থেকে 95-ও 400 মেগাওয়াট বাড়ছে, 1995 থেকে 2000-ও 400 মেগাওয়াট বাড়ছে। তার মানে এই যে বৃদ্ধির রেটটা সেম ছিল নেক্সট কত বছর, 10 বছর। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? 90 থেকে 95-তেও 400 বাড়ছে, 95 থেকে 2000-ও 400 বাড়ছে। তার মানে কি বৃদ্ধির যে হার, রেটটা, এটা সেম ছিল। তো এই জিনিসটা আমরা বলবো দ্যাটস ইট। লেটস গো দেয়ার। সাবসিকুয়েন্টলি এই শব্দটা কি আগে ইউজ করছি? হ্যাঁ, এই যে সাবসিকুয়েন্টলি, খুবই সুন্দর একটা শব্দ, ইউজ করবা, মানে হচ্ছে পরবর্তীতে। সাবসিকুয়েন্টলি দ্য নাম্বার, দ্য ফিগার দিতে পারো, অথবা এনার্জি জেনারেশন এই শব্দটাও দিতে পারো। দেই এনার্জি জেনারেশন, হ্যাঁ, এইটাও কিন্তু হচ্ছে কি বলে এটারে রেফারেন্স। সাবসিকুয়েন্টলি এনার্জি জেনারেশন, দিয়ে লাগানো যায় না, আই গেস অকওয়ার্ড লাগতেছে দিয়ে। সাবসিকুয়েন্টলি এনার্জি জেনারেশন কন্টিনিউড, মানে বৃদ্ধি পাইতে গেছে সেম রেটে, অথবা ক্যাপ্ট ইনক্রিজিং, যে কোনো একটা লিখতে পারো। সাবসিকুয়েন্টলি এনার্জি জেনারেশন কন্টিনিউড অথবা ক্যাপ্ট ইনক্রিজিং, কন্টিনিউড টু রাইজ, বৃদ্ধি পাইতে গেছে, at a similar rate, same rate. Subsequently, energy generation continued to rise at a similar rate and reached 1200, হয়েছে 1200, হ্যাঁ 1200 মেগাওয়াট in 2000 in the country লেখা দাও। আচ্ছা, এই দ্য কান্ট্রিটা আমরা এখানে মাঝখানে লিখলে সুন্দর হয়। এখানে subsequently energy generation continued to rise at a similar rate in that country, এই দ্যাট কান্ট্রি বলতে কারে বুঝাইছে? ইন্ডিয়া, and reached 1200 megawatt in 2000. So read it, তুমি নিজেই বুঝবা যে পার্থক্যটা কতটুকু। Looking into more detail, India generated 200 megawatt energy using wind in 1985, which was the lowest among all the countries over the given period. The figure then increased twofold in the next 5 years. Subsequently, energy generation continued to rise at a similar rate in that country and reached 1200 megawatt in 2000. আচ্ছা, এখানে আমি 12,000 লিখে দিছি, কেউ কি খেয়াল করছো? ওকে, 1200। নাইস, ইন্ডিয়া হয়ে গেছে। বাকি রয়েছে কে? ইউএসএ। লেটস গো দেয়ার। ইউএসএ ক্ষেত্রে কী হয়েছে দেখা যাক। এখান থেকে এখানে বৃদ্ধি পাইছে, ওকে, তারপর এখান থেকে কমতে শুরু করছে। সো আগের মতোই আমরা এখানে একটা ব্রেকিং পয়েন্ট দেবো যে এইটুক বৃদ্ধি পাইছে আর এইটুক কমছে। নাও এখানে এক্সট্রা কি মেনশন করা যায়? যদি খেয়াল করো দেখবা 1985-তে 1200 ছিল, এটা হচ্ছে ইন্ডিয়ার 2000 সালে যত ছিল এটা সমান। এখানে আমরা একটা কানেকশন দেখাবো, ডোন্ট ওয়ারি। আর তারপরে কি, তারপর হচ্ছে ইনক্রিজ হয়ে 1600 থেকে একটু উপরে, যেটা কিনা সবচেয়ে বেশি। আমি কি বলতে পারছি? 1990-এ ইউএসএর যে এনার্জি জেনারেশনটা, এইটা সব কান্ট্রির মধ্যে সবচেয়ে বেশি। তার মানে এটা পিক, আই মিন সর্বোচ্চ চূড়া চলে গেছে। তো এই বিষয়টা আমরা মেনশন করবো। লেটস সি, আমি লেখার সময় তখন সুন্দর করে আসবে, আমি বলার সময় বোঝা যাচ্ছে না কি বলতেছি। তো বাংলায় সাজাও, কি বলবো আমরা? যে ইন্ডিয়া 2000 সালে যত ছিল, ইউএসএর 1985 সালে তত ছিল। এই বিষয়টা কীভাবে বলা যায়? লেটস সি। সো উইথ রিগার্ড টু
regard to the USA, the production অথবা জেনারেশন যাই লিখো অফ এটার উইন্ড এনার্জি বলছিলাম আমি আগে হয়তো একবার, তো এটা এখানে আমরা উইন্ড এনার্জি শব্দটা ব্যবহার করতে পারি। উইন্ড এনার্জি ওয়াজ, আচ্ছা এখানে এটা লিখতে গেলে একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে না? আচ্ছা কমপ্লিকেট হবে না, দেখি একটা ওয়ে পাইছি এখানে, বাট আমি চাচ্ছি এই বিষয়টা মেনশন করতে, মেনশন না করলেও চলতেছে, বাট যেহেতু একটা কানেকশন আছে আমি মিস করবো না এটা। সো উইথ রিগার্ড টু দ্য ইউএসএ, দ্য প্রোডাকশন অফ উইন্ড এনার্জি ইন 1985, সরি কি লিখছি আল্লাহ জানে, 1985 was the same as the production of India in 2000 দিলে সুন্দর দেখায় না, কি দেবো, ফাইনাল ইয়ার, ফাইনাল ইয়ার। নাইস হয়েছে, কানেকশনটা মেনশন করছি, আমি শান্তি পাচ্ছি এখন। So with regard to the USA, the production of wind energy in 1985 was the same as the production of India in the final year. সুন্দর হয়েছে, নাইস। এরপরে কি হয়েছে, এখানে একটা কোহেসিভ ডিভাইস ইউজ করতে পারো, আফটার ওয়ার্ডস অথবা দেয়ার আফটার, আই মিন যে কোনো একটা জিনিস ইউজ করলাম, তারপরে কি হয়েছে এটা বোঝানোর জন্য। আফটার ওয়ার্ডস নাউনকে আমরা ব্যবহার করছি, ব্যবহার করিনি, হ্যাঁ এখানে একটা নাউনে ব্যবহার করতে পারি। আফটার ওয়ার্ডস there was a rise of, কত ছিল ব্যবধানটা, অফ লিখলে ব্যবধান লিখতে হয় জানো তো তোমরা, রাইজ অফ লিটল মোর দেন 400, তাই তো, এই যে 1600 থেকে একটু উপরে, রাইজ অফ জাস্ট ওভার 400 মেগাওয়াট, একটা কম হবে 400 মেগাওয়াট, অ্যান্ড দ্য ফিগার, আচ্ছা এখানে এই যে ফিগারটা পিক হয়েছে এই বিষয়টা মেনশন করতে হলে এখানে আমরা 400 মেগাওয়াট মেনশন করতে পারবো না, সো একটু ভিন্নভাবে লিখতে হবে, সরি অ্যাবাউট দ্যাট। ইসি আমি হচ্ছে যখন ভিডিও করি তখন ইকুয়েশনটা সলভ করি, সো এজন্য এটা হচ্ছে রিয়েল দেখানোর জন্য, দ্যাটস ইট, আই মিন যাতে মনে হয় যে রিয়েল, অ্যাকচুয়ালি তো রিয়েল আমি সলভ করতেছি, সো এজন্য হচ্ছে একটু পেছনে যাবো, একটু সামনে আসবো, ইট উইল হ্যাপেন। এখন এইটা কেন করি, আমি কী করতে পারতাম, আমি হচ্ছে প্রথমে সুন্দর করে খাতার মধ্যে কোয়েশনের আনসারটা লিখে ফেলতে পারতাম, তারপরে ফ্লোলেসলি হচ্ছে ভিডিওটা রেকর্ড করতে পারতাম, কিন্তু আমি এটা করি না, আমি এটা রাখি, আই মিন খুবই একদম ন্যাচারাল রাখি। কেন রাখি, এই যে আমি পিছনে যাচ্ছি সামনে আসতেছি, এগুলো করার মাধ্যমে তোমরা শিখতে পারবে, তোমরা বিভিন্ন হচ্ছে লুপ হল দেখতে পারবে, বিভিন্ন মিস্টেকগুলো লক্ষ্য করবে, রাইট? যেমন আমি যে মিস্টেক করতেছি সেম মিস্টেক যদি তুমিও করতে যাও তখন হচ্ছে তোমার এই বিষয়টা খেয়াল হবে, এই জন্য আমি এটারে এভাবেই করতেছি। আমি লাইভ হচ্ছে, যদিও ভিডিওটা লাইভ না, বাট রেকর্ড করার সময় আমি হচ্ছে কোয়েশনটা সলভ করতেছি, টু মেক ইট 100% ন্যাচারাল, এবং যাতে তোমরা হচ্ছে শিখতে পারো, দ্যাটস ইট। সো এখানে দেয়ার ওয়াজ এ রাইজ না দিয়ে আমরা দিব দেয়ার ওয়াজ এ সাবস্টেন্সিয়াল রাইট, সাবস্টেন্সিয়াল মানে অনেক বড় একটা বৃদ্ধি ছিল, দেয়ার ওয়াজ এ সাবস্টেন্সিয়াল রাইজ, আফটারওয়ার্ডস দেয়ার ওয়াজ এ সাবস্টেন্সিয়াল রাইজ অ্যান্ড দ্য ফিগার, আরেকটা বার্ব এখানে ইউজ করি, ক্লাইম্ব বার্বটা আমি কখনো ইউজ করিনি, ক্লাইম্বড টু এ পিক at just over over 1600 in 1990, sorry 1990 ছিল, হ্যাঁ 1990, alright. So afterwards, there was a substantial rise, and the figure climbed to a peak at just over 1600 in 1990. Nice. এরপরে কি হয়েছে? এরপরে এটা কমছে, এবং এটা একমাত্র কান্ট্রি যার প্রোডাকশনটা কমছে, রাইট? এই বিষয়টাও আমাদের মেনশন করতে হবে, যে খেয়াল করলে দেখবা যে ইউএসএ ছাড়া আর কারো
প্রোডাকশন কমে নাই। শুধুমাত্র ইউএসএ হচ্ছে একমাত্র কান্ট্রি যারা প্রথমে বৃদ্ধি পাইছে এবং এরপরে কমতেছে। তো এই বিষয়টা আমাদের মেনশন করতে হবে কীভাবে, লেটস সি। However, the USA was the only country, একমাত্র দেশ ছিল যেখানে ডিক্লাইন হয়েছে, was the only country to see a decline in the production শেষ পর্যন্ত একবার, তাই তো, during the rest of the period, during the rest of the period অথবা টাইমলাইন, যে কোনো একটা দিতে পারো, during the rest of the timeline reaching, কত রিচ হয়েছিল 2000 সালে 1400 আর 1600 মাঝখানে 1500 দেওয়া যায়, reaching roughly 1500 in 2000. সুন্দর হয়েছে। However, the USA was the only country to see a decline in the production during the rest of the timeline, reaching roughly for 1500 megawatt লিখতে হবে in 2000. Nice. এই হলো তোমার body paragraph 1. Looking into more detail, India generated 200 megawatt energy using wind in 1985, which was the lowest among all the countries over the given period. The figure then increased twofold in the next 5 years. Subsequently, energy generation continued to rise at a similar rate in that country and reached 1200 megawatt in 2000. With regard to the USA, the production of wind energy in 1985 was the same as the production of India in the final year. Afterwards, there was a substantial rise and the figure climbed to a peak at just over 1600 in 1990. এই যেখানে মেগাওয়াট আমি বাদ দিচ্ছি, তো এই জন্য রিভিশন কিন্তু ইম্পর্টেন্ট গাইস, রিভিশন দেবেন, নাহলে এই যে ছোটো ছোটো মিস্টেক এগুলো চোখে পড়বে না। However, the USA was the only country to see a decline in the production during the rest of the timeline, reaching roughly 1500 megawatt in 2000. Nice. এভাবে লিখলে you can easily get 8 or above. বাকি রইল বডি প্যারাগ্রাফ 2. না, বডি প্যারাগ্রাফ 2তে আমরা বাকি সবগুলো লিখবো এবং লেখার সময় চেষ্টা করব একসাথে লেখার জন্য। আমি কি বলতে পারছি? আই মিন যারা হচ্ছে ওই যে আমার স্পেশাল স্টুডেন্টস যারা একটু স্লো যারা, তাদের জন্য বলতেছি। নাও খেয়াল করো একটা বিষয়, দেখো 3টা জিনিস হতে পারে। যদি মাল্টিপল টাইমলাইন দেওয়া থাকে, মাল্টিপল ইয়ার দেওয়া থাকে, তাহলে এই গ্রাফগুলোর সাথে 3টার যে কোনো একটা হবে, হয়তো সেটা বৃদ্ধি পাবে, ফেয়ার এনাফ, অথবা কি হবে, কমবে, অথবা ফ্লাকচুয়েট করবে। তাহলে এই 3টার যে কোনো একটা হবেই, হয়তো বৃদ্ধি পাবে, অথবা কমবে, অথবা ফ্লাকচুয়েট হবে। তো যেগুলো সিমিলার হবে, অর্থাৎ মনে করো 3টা গ্রাফ আছে, 3টা বার বাকি রয়েছে, লেটস সে হাইপোথেটিক্যালি যদি 3টা বার বাকি থাকে, এর মধ্যে 2টা যদি ইনক্রিজ হয় এবং একটা ডিক্রিজ হয়, তাহলে যে 2টা ইনক্রিজ হয়েছে এই 2টারে আমরা একসাথে লিখবো যে এই 2টা ইনক্রিজ হয়েছে এত থেকে এত, আর যেটা ডিক্রিজ হয়েছে সেটা পরের লাইনে, যে এইটা ডিক্রিজ হয়েছে এত থেকে এত। বুঝতে পারছি? মনে করো 3টার মধ্যে যদি একটা ইনক্রিজ হয়, একটা ডিক্রিজ হয়, একটা ফ্লাকচুয়েশন করে, তাহলে আলাদা আলাদা লিখতে হবে যে এইটা ইনক্রিজ হয়েছে এত থেকে এত, এটা ডিক্রিজ হয়েছে এত থেকে এত, আর ওইটা ফ্লাকচুয়েট করছে এর মধ্যে। বিষয়টা কি বুঝতে পারছি? তো আমি এখন গ্রাফে যাব, গিয়ে দেখবো যে কী হয়েছে অ্যাকচুয়ালি বাকি 2টার মধ্যে। যদি খেয়াল করো দেখো, ডেনমার্ক বৃদ্ধি পাইতে গেছে, জার্মানি এইটাও বৃদ্ধি পাইতে গেছে, তাহলে এইটার আমরা 2টার একসাথে লিখতে পারবো, কারণ কি 2টাই সিমিলারলি বৃদ্ধি পাইছে। তো কীভাবে লিখবো? লেটস গো। On the other hand, the energy generation in 2টাতে বৃদ্ধি পাইছে, রাইট, both Denmark and Germany increased.
এখানে বোথ লেখা যাবে না অ্যাকচুয়ালি, বোথ লিখলে আমি পরের অংশটা লেখা যাচ্ছে না, অকওয়ার্ড হয়ে যাবে পরের অংশটা। সো ইন ডেনমার্ক অ্যান্ড জার্মানি ইনক্রিজড ফ্রম, প্রথমে ডেনমার্ক লিখছি, প্রথমে ডেনমার্কেরটা লিখবো। ডেনমার্কেরটা কত ছিল দেখো, 1985-তে ছিল লেটস সে কত 250, আমি ধরলাম 250, অ্যাবাউট দিয়ে অথবা নিয়ারলি দিয়ে 250 দিয়ে দিবা। আর একদম শেষে গিয়ে কত হয়েছে, 1650। ওকে, 250 আর 1650 ফ্রম রাফলি অথবা নিয়ারলি 250 টু 1650 মেগাওয়াট। তারপর আছে এন্ড, দেব আমরা এন্ড, তারপর লিখব জার্মানিরটা 400 থেকে 800 আর 1000-এর মাঝখানে 900, এন্ড 400 টু 900 মেগাওয়াট, তারপরে দ্য ম্যাজিক ওয়ার্ড রেসপেক্টিভলি। So, on the other hand, the energy generation in Denmark and Germany increased from roughly 250 to 650 megawatt and 400 to 900 megawatt respectively. That's it. এইটা লিখলেই তুমি হচ্ছে মোটামুটি একটা স্কোর পেয়ে যাচ্ছ, কারণ এখানে সব কিছু তুমি মেনশন করছো না। কিন্তু যাদের মোটামুটি স্কোরে হবে না তাদের জন্য কি করতে হবে দেখা যাক। আমরা গেলাম গ্রাফটাতে গিয়ে দেখি কি হয়েছে। এখানে আমরা অবশ্যই কানেকশনস খুঁজব, কিন্তু খুব একটা ভেঙে ভেঙে লেখার সুযোগ নাই এখানে। আমরা দুইটারে আলাদা আলাদা লিখব, আগের মতো একসাথে লিখব না। আগেরটা একসাথে লিখে দিচ্ছি কারণ এখানে যদি দুইটা জায়গায় 5টা থাকে তারা যেন একসাথে সবগুলো লিখে রেসপেক্টিভলি দিয়ে দেয়, সেখানে টাস্ক অ্যাচিভমেন্ট কমপ্লিট হয়ে যাবে এবং অবশ্যই তারা অন দ্য ওয়ে ভোকাবুলারি ইউজ করতেছে, সো লেক্সিক্যাল রিসোর্সও পাবে। নাও কিন্তু ওভার 8 পাইতে হলে এটা ইটস নট এনাফ, তখন আমাদেরকে আলাদা আলাদা লিখতে হবে এবং কিছু ডিটেল লিখতে হবে যেটা অন্যরা লিখেনি। তো ডেনমার্কের ক্ষেত্রে প্রথমে দেখা যাক, এবং এটা ভাঙবো না আমরা, আমি বলতেছি বেশি যদি পার্থক্য হয় তখন হয়তো একটা ব্রেক আমরা করতে পারি, দুইটা সেন্টেন্স বানাইতে পারি, আদারওয়াইজ একটা সেন্টেন্সই লেখার চেষ্টা করব। 1985-তে সে কত হয়েছে, 200 ছিল, 200 থেকে উপরে, তারপর 400 থেকে উপরে, 1200, 1600 থেকে উপরে। ওকে, জার্মানি তেমন কোনো কানেকশন আমি দেখতেছি না। ওকে, তাহলে ডেনমার্কটা আমরা একসাথে লিখবো। একসাথে কীভাবে লেখা যায়, 200 ছিল, তারপর শেষে একদম 1600 হয়েছে, তাহলে কত গুণ বাড়লো, 8 গুণ। এই জিনিসটা শুধু মেনশন করা যায়, আর তেমন কিছু একটা আমি এখানে পাচ্ছি না। অন দ্য আদার হ্যান্ড, the energy production in Denmark was অথবা started from, এরকম বলতে পারো। আমরা তো এই বিষয়টা লিখি না, এটা কিন্তু খুবই সুন্দর একটা ওয়ে কোনো সেন্টেন্স শুরু করার। started from just over 200 megawatt and then কি হয়েছে, rose almost eightfold. Okay, একসাথে লিখতে পারো অথবা হাইফেন দিয়ে লিখতে পারো, নো প্রবলেম। On the other hand, the energy production in Denmark started from just over 200 megawatt and then rose almost eightfold over the years তারপর কত হয়েছে, সর্বোচ্চ হয়েছে এখানে over the years to peak at just over 1600 in 2000. Okay,
তাহলে the energy production in Denmark started from just over 200 megawatt and then rose almost eightfold over the years to peak at just over 1600 in 2000 1600 megawatt লিখতে হবে সরি মেগাওয়াট ইন 2000 এরপরে বাকি রয়েছে জার্মানিও কি হয়েছে সিমিলার ট্রেন্ড তাই তো ইনক্রিজ হয়েছে তো এই বিষয়টা আমরা এখানে বলবো জার্মানি না প্রোডাকশন ইন জার্মানি also showed a similar trend sorry LAR হবে similar trend and grew এই শব্দটা আমি ব্যবহার করিনি from কত থেকে কত পর্যন্ত 400 থেকে 800 আর 1000 মাঝখানে 900 grew from 400 to 900 around দিয়ে দিবা অথবা নিয়ারলি 900 megawatt during the given period. Fair enough? That's it. এই হয়ে গেছে তোমার বার চার্ট যদি একের বেশি টাইমলাইন দেওয়া থাকে। আমরা শুরু করব ইন্ট্রোডাকশন দিয়ে ভয়েস চেঞ্জ করে, তারপরে সামারিটা সেম হবে, টাইমলাইন একটা থাকুক আর 10টা থাকুক, বাট বডি প্যারাগ্রাফের ক্ষেত্রে আমরা লাইন গ্রাফের মতো করে লিখব চেঞ্জ দেখিয়ে। অলরাইট, চেঞ্জটা যে হয়েছে এই বিষয়টা দেখাইতে হবে। ইটস নট দ্যাট ডিফিকাল্ট, এটা বরং আরও ইজি, লাইন গ্রাফের মতো তো এটা খুবই সহজ একটা বিষয়। তো এটা যদি চলে আসে তুমি খুব সহজেই কোয়েশনটা আনসার করতে পারবে। বাট তারপরও যদি আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব যতটুকু পারা যায় আমি ক্লিয়ারলি এক্সপ্লেন করার চেষ্টা করছি, বাট তারপরও আই এম এ অনলি হিউম্যান বিইং, আমার হয়তো কোনো জায়গায় কমতি থেকে যেতে পারে। যদি মনে হয় যে কোনো জায়গা তোমার বুঝতে কষ্ট হয়েছে অথবা অস্পষ্ট রয়ে গেছে, অফকোর্স ইউ ক্যান লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন অ্যান্ড আই উইল বি মোর দ্যান হ্যাপি টু হেল্প। নেক্সট দিন অন্য কোনো একটা কোয়েশন টাইপ নিয়ে হাজির হবো গাইজ। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো। গুড লাক উইথ ইয়োর IELTS প্রিপারেশন।